আমি চট্টগ্রাম থেকে এসেছি আমাদের মহান নেতা আলহাজ মোহাম্মদ নাসিম খানের মৃত্যুবার্ষিকীতে ইয়ে করার জন্য। তো আমি আপনাদের কাছে আমার হারুনুর রশিদ সাহেব যেটা বললেন যে হয়তো আমাদেরকে ইজ্জতের সাথে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হোক, না হলে এখানে পুনর্বাসন করা হোক। আমরা আজকে 53টা বছর হয়ে গেছে আমরা ক্যাম্পে আছি। আমরা কতদিন আর ক্যাম্পে থাকবো? আমাদের লোক তো কবরস্থানে চলে যাচ্ছে। এক সময় দেখা যাবে যে আমাদের লোক আর থাকবে না, সবাই কবরে চলে যাবে। আমাদের বয়স্ক লোকরা চলে গেছে এই আশা নিয়ে নিয়ে যে ওনাদের ছেলে পেলে পুনর্বাসন হবে। তো আমি অনুরোধ করব, যেটা আমার হারুনুর রশিদ সাহেব বলেছেন, যে সরকারের কাছে যে এমনি সংখ্যালঘুদের অধিকার আছে, আমাদের অধিকার দেওয়া হোক। এই মরহুম আলহাজ নাসিম খান সারা বাংলাদেশে বর্তমান প্রায় 8 থেকে 10 লক্ষ উর্দুভাষী, যাদেরকে মাঝে মধ্যে আটকে পড়া পাকিস্তানি বা বিহারি বলা হয়, উনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি সারা বাংলাদেশে ছিটিয়ে যারা ছিল উর্দুভাষীরা তাদেরকে একত্র করেছেন এবং তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সংগ্রাম করে গেছেন তাদের যাতে সুন্দর সুষ্ঠুভাবে পুনর্বাসন হতে পারে, বা তারা যদি পাকিস্তান সরকার চায় তাদেরকে নিয়ে যাইতে উনি ইয়া করুক। যদি পাকিস্তান সরকার বলে ফেরত নিতে চায়, আমরা ফেরত যাইতে চাই, অথবা এখানে যদি রাখতে চায় আমাদেরকে সুন্দরভাবে রাখুক। আমাদেরকে আইডি কার্ড দেওয়া হয়েছে, আমরা বাংলাদেশের নাগরিক। যতটুকু একজন বাঙালি ভাইয়ের দায়িত্ব এই দেশের উপরে রক্ষণাবেক্ষণের, ততটুকু দায়িত্ব আমাদের উপরে। আমরাও সেই দায়িত্বটা পালন করতে চাই এবং প্রতিটা ক্ষেত্রে আমরা চাই যে আমাদের অগ্রাধিকার দেওয়া হোক। এবং আপনারা জানেন যে বৈষম্য বিরোধী একটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে কিন্তু এখনও আমরা বৈষম্যের শিকার। আপনি যা দেখেন, কোথাও ক্যাম্প উচ্ছেদ হচ্ছে, চট্টগ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, কোথায় আমরা সুযোগ সুবিধা পাচ্ছি? আমরা তো সংখ্যালঘু যারা ছিল রোহিঙ্গা, তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এবং বর্তমান সরকারের কাছে আমরা আশাবাদী যে উনি থাকাকালীন অবস্থায় যাতে এইটা সুষ্ঠু সমাধান করে দিয়ে যাক। আমরা প্রতিটা সরকারের কাছে ধর্ণা দিয়েছি, বিগত বিএনপি সরকার, জাতীয় পার্টি সরকার, আওয়ামী লীগ সরকার, সবার কাছেই আমরা ধর্ণা দিয়েছি যে আমাদের পুনর্বাসনটা হোক অথবা আমাদের সমস্যার সমাধান হোক। কিন্তু তারা কেউ কিন্তু আমাদের কাছ থেকে শুধু ভোট নিয়ে তারপরে সে পর্যন্তই থাকে। তবে আমরা এখন আশাবাদী যে ডক্টর ইউনূস সরকার বা পরবর্তীতে যে একটা নির্বাচিত সরকার আসবে, তার কাছে আমরা আহ্বান জানাবো যে আমরা যাতে এই দেশে অন্য নাগরিকদের মতোই আমরা সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি। বাংলাদেশ আন্তরিক, কিন্তু পাকিস্তান আন্তরিক না। এবং আমরা যেটা চাইছিলাম যে পররাষ্ট্রমন্ত্রী আসছিলেন, আমাদের বিষয়ে একটা ভালো কোনো রেজাল্ট নিয়ে আসবেন, বাট পাকিস্তান সরকার কোনো আমাদের জন্য ভালো একটা রেজাল্ট নিয়ে আসে নাই। কারণ বাংলাদেশ আন্তরিক আছে এ বিষয়ে। উনি এখনও বাস ওই আটকে পড়া পাকিস্তানে আটকে পড়া এই নামটা এখন মুছে অন্তত পক্ষে বাংলাদেশে বিহারি অন্তত পক্ষে আমাদেরকে বলা হোক, যাতে আমরা আপনাদের মতো বা অন্য 10 জন বাঙালি ভাইয়ের মতো আমরা এখানে আমাদের জীবনযাপন করতে পারি। আইকান এলা রংপুর। হ্যাঁ, আইকান একাডেমির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর শিক্ষক কোয়ালিটি। আইকান একাডেমিতে আমরা যারা রয়েছি সবাই এই রংপুর ক্যাডেট কলেজ থেকে আমরা পাশ করেছি। আইকান একাডেমির সাফল্যের আরেকটি রহস্য হলো এর ক্লাসরুম এনভায়রনমেন্ট। এই ক্লাসরুমটা আমাদের রংপুর শাখার একটি ক্লাসরুম। এই ক্লাসরুমে 1, 2, 3, 4 এভাবে 20টা সিটিং ক্যাপাসিটি রয়েছে। তাই আমরা ইচ্ছা করলেও একটা ক্লাসরুমে 20 জনের বেশি ছাত্রছাত্রী ভর্তি করাতে পারবো। একাডেমিতে যে সন্তানেরা আমাদের সাথে আবাসিকে থাকবে, তাদের জন্য আমরা চেষ্টা করেছি একটা কমফোর্টেবল থাকার ব্যবস্থা করতে। আইকান একাডেমি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে থাকে। এই জন্য আমাদের প্রতিটা শাখা পরিচালিত হয় প্রাক্তন সেনা অফিসার দ্বারা। আমি কথা দিচ্ছি, আপনার সন্তানকে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তুলব আইকান একাডেমিতে। আইকান একাডেমি, I can make it possible.